This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক যাত্রায় পৃথক ফল হবে না, তার একটা আশা তো পাওয়া গেল। বলেছেন যখন ওরম দাপুটে কাউন্সিলর, নিশ্চয়ই সেরকম হবে। তবে এটা চুপি চুপি জানিয়ে রাখি আপনাদের, এইরকম দাপুটে কাউন্সিলর তিনিও নাকি মাঝে মধ্যে ভয় পাচ্ছেন, জানেন তো। কে আবার কখন গুলি টুলি করে দেয়। সংবাদ মাধ্যমেই তিনি নিজেরই ভয়ের কথা আস্তে করে জানিয়ে দিয়েছেন। কিন্তু কোথাও গিয়ে ভয় পেলেও আসল জায়গায় কিন্তু উনি ভয় পাচ্ছেন না। যাদের ভয় দেখানোর তাদের একদম জমিয়ে ভয় দেখিয়েছেন। দেখলেন তো, এই বিমল শাহ কামারহাটির 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আর জয়ন্ত সিং তাহার বাড়ি কামারহাটির 10 নম্বর ওয়ার্ডে। খানিকটা দূরত্ব আছে, কিন্তু তারপরেও বিমল শাহ যা দাপুটে মানুষ, তাতে কিন্তু জয়ন্তের জন্য চিন্তা হচ্ছে। সত্যি বলছি, এই প্রথম আরিয়াদহের জায়েন্ট জয়ন্তের জন্য চিন্তা হচ্ছে। কারণ আরিয়াদহের ওই মৌসুমি মোড়ে সাদা ধবধবে যে বিশাল বাড়িটা জয়ন্ত সিং বানিয়েছে, সেই বাড়িটাও তো বেআইনি। শুনলেন তো, এই কাউন্সিলরও বললেন যে আগের কাউন্সিলরের সময় জানা হয়েছে, কোনো কারণে তিনি মারাঠারা গেছেন, সেই জন্য কেউ খবর পাননি। এখন খবর পেয়ে গেছেন। খবর যখন পেয়েছেন 7 দিন, এ ভদ্রলোক কিন্তু বেশ টাইম মেপে কাজ করেন যা দেখছি। এর আগে দেখলেন 24 ঘন্টা সময় দিয়েছেন, আবার এই ক্ষেত্রে 7 দিন, সব নির্দিষ্ট। দেখুন, বাড়িটা যখন বেআইনি তখন তো সেই বাড়িতেও বুলডোজার পৌঁছানো দরকার। এটা কবে পৌঁছবে এই প্রশ্নটা কালকে করেছিলাম আপনাদের, আজও আবার করছি। যতদিন না এই বুলডোজার পৌঁছবে ততদিন এই প্রশ্নটা করে যাব। কারণ বাকি সব ভিডিওগুলো তো দেখেছি, পুলিশ যখন তার ভিত্তিতে কোথাও গিয়ে মামলা দায়ের করেছে, তার মানে সেই ভিডিওগুলোর পেছনে সত্যতা আছে। আর যদি সত্যতা থেকে থাকে, বিশ্বাস করুন, এখনও কানের মধ্যে না ওই চিৎকারগুলো ধাক্কা মারছে, আপনাদেরও মারছে, আমি জানি। এরপর না, এ কারুর জন্য হয়তো কারুর কষ্ট করে তৈরি একটা বাড়ি, কিভাবে কষ্টটা করেছেন তা জানি না, কিন্তু কিছু লোক যে এদের জন্য কষ্ট পেয়েছেন সেটা জানি। কষ্ট দিলে যে কষ্ট পেতে হয় এটা তো আমরা সবাই জানি, তাই না? আর দেখুন, মুখ্যমন্ত্রীর নির্দেশ বলে কথা, তিনি তো নিজেই বলেছেন এরকম বেআইনি কিছু হলে ভেঙে ঠেকে দিতে হবে। তার নির্দেশ পালন হচ্ছে কি না, ঠিকঠাক করে কেউ মানছে কি না, সেটাও তো জানা দরকার, তাই না? এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যদি ঠিকমতো পালিত না হয়, তাহলে তো প্রশ্ন করে যেতেই হবে। দেখুন, জয়ন্ত সিংয়ের বাড়ি আইন মেনে তৈরি হয়নি, বাড়িটার কোনো প্ল্যান পাস করেনি কামারহাটি পুরসভা। এই সব কটাই তো আমাদের বলে দিয়েছেন কামারহাটির পুরপ্রধান গোপাল সাহা। এবার যে বাড়ির কোনো প্ল্যানটা পাস হয়নি বলে পুরপ্রধান জানাচ্ছেন, সেই বাড়িকে বেআইনি বাড়িই বলতে হবে। হ্যাঁ, যদি কামারহাটি পুরসভা এখন ঘোষণা করে, বলেছিলেন না সব একটু খতিয়ে দেখতে হবে, খতিয়ে দেখে হয়তো বললেন যে প্রাথমিকভাবে হয়তো কাগজপত্র ঠিকঠাক ছিল না, অনুমতি চাওয়া হয়নি, বিনা প্ল্যানে বাড়িটা তৈরি হয়ে গেছিল। কিন্তু এখন সমস্ত কাগজপত্র তৈরি হয়ে গেছে, তা সে যে কোনো জাদু বলেই হোক না কেন, ম্যাজিক হয়ে যেতে পারে। এই সময় তো কোনো কিছুই অসম্ভব লাগছে না, তাই না? খেয়াল করে দেখুন, কি যখন শূন্য ওএমআর শিটগুলো কোনো জাদু বলে 53-54 পাওয়ার মতো, কোয়ালিফাইং মার্কস পাওয়ার মতো জায়গায় চলে যায়, তখন কোথাও কিছু নেই, সেই কাগজপত্র তৈরি হয়ে যেতে কতক্ষণ। কাগজপত্র এখন রেডি, এটা যদি হঠাৎ করে খতিয়ে দেখে বলা হয়, তাহলে কিন্তু কথা দিচ্ছি আমরা একদম চুপ করে যাব, আর একটাও কথা বলবো না। ধরে নেব এটাই তো হওয়ার ছিল। হ্যাঁ, একটা ছোট্ট প্রশ্ন করবো, একটা ছোট প্রশ্ন থাকবে মনের মধ্যে। জানতে চাইব যে এই দাপুটে নেতার বাহন কি সত্যিই বুলডোজার নাকি বেড়াল? কারণ বেড়ালের স্বভাব জানেন তো, বেড়াল ওই নরম মাটি পেলেই সেটা আঁচড়ায়। কামারহাটিতে ফুটপাত দখল করে থাকা এই গরিব মানুষগুলো তো নরম মাটি, তাদের সামনে গিয়ে বেড়াল হালুম করছে। কিন্তু যেখানে শক্ত মাটি, সেই জয়ন্তের বাড়ির সামনে গিয়ে কি বেড়াল আবার মিউ মিউ করবে? আগ নাম্বার যেটাকে বলা হয়, সেটা আইডেন্টিফাই হয়েছে। কার জমি সেটা আইডেন্টিফাই করার জন্য বিএলওর অফিসে আমার অফিসাররা যাবেন। কিন্তু ইতিমধ্যেই আমরা বুঝে নিয়েছি
যে এর কোনো প্ল্যান নেই, তার মানে বেআইনি বাড়ি। আমরা বসে থাকবো না, আমাদের যা নির্দেশ, আমাদের যে নিয়ম, সেই নিয়ম কারোর জন্যই আলাদা আলাদা হবে না, সবার জন্য একরকম হবে। যদি আপনার সাহস থাকে তাহলে যেরকম ইললিগাল জায়গা দখল করে হকারদের উচ্ছেদ করছেন, যারা সরকারি জমি জবরদখল করে নিজের বাড়ি তৈরি করেছে, পুকুর বুঝিয়ে নিজের বাড়ি তৈরি করেছে, তাদেরকে বুলডোজার চালাবেন না? নিয়মটা তো সবার জন্য এক হবে, তাই না? যদি কোনো জায়গায় দেখা যায় যে বেআইনিভাবে কোনো পুকুর বুঝিয়ে প্ল্যান ছাড়া কোনো বাড়ি তৈরি হয়েছে, তাহলে আইনে এই বিষয়ে যা বলছে নিশ্চয়ই পুরসভা আইনগতভাবে আইনের কঠোরতম ধারাগুলি প্রয়োগ করে নিশ্চয়ই কঠোরতম ব্যবস্থা নেবেন, সেটা সকলে দেখতে চাইবে। যদি এরকম হয় তাহলে একটা কথা বলুন, একটা এমএলএ কি জমি জমার ব্যাপারে হিসেব রাখে? এমএলএ কি এইসব ওই কত সেটিং হলো, কত আনঅথরাইজ হলো, কবে মিউটেশন হলো, এগুলো তো আমার কাজ নয়। কামারহাটিতে এইসব আনঅথরাইজ বিল্ডিং কোনো ফ্যাক্টরি না, জলাশয় বুঝে পুকুর বুঝিয়ে বাড়ি করা কোনো ফ্যাক্টরি না, পাড়ায় পাড়ায় সাট্টা জুয়া, হ্যাঁ, একদম ওপেনলি চলছে। আপনার বিধানসভায় এটা, আপনার তো কিছু দায়িত্ব বর্তায়। দায়িত্ব মানে কি আমি কি মারামারি করবো? এইরকম সরল মনে মদন মিত্র যে বলে যাচ্ছেন না, সিরিয়াসলি বুঝতে পারছি না ওনার কী হয়েছে, এরকমভাবে সব কিছু বলে দেয় নাকি? উনি বললেন যে কোথাও গিয়ে একজন বিধায়কের কাজ এটা হতেই পারে না যে তার এলাকায় কোথায় কোন বেআইনি বাড়ি তৈরি হচ্ছে, কি হচ্ছে, সেগুলো সব খবর রাখবেন, কোথায় কি সেটিং হচ্ছে এটাও বললেন। এগুলো নাকি খবর রাখার কথা না। অথচ তিনি খুব ভালো করে জানেন যে কামারহাটি পুরসভায় কীরকমভাবে পুকুর বুঝিয়ে বেআইনি বাড়ি হচ্ছে, কীভাবে সাট্টার ঠেক আছে, কীভাবে বেআইনি কাজকর্ম হচ্ছে, এগুলো সবই কিন্তু তার কেন্দ্র। অথচ তিনি গিয়ে কি মারপিট করবেন? আচ্ছা, এইটা যদি একটা যুক্তি দাঁড়ায় তাহলে তো নেতাদের এরপর থেকে আর কোনো কিছু বলাই যাবে না। ইনফ্যাক্ট তাদের কোনো দরকারই নেই মশাই। কারণ যাই হোক, ধরুন পুলিশ মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, এরপর আর কোনো সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছু হওয়ার জন্য তাকে দায়ী করতে পারবেন? তাহলে তো তিনি ভাববেন যে আমি গিয়ে কি নেমে সব কিছু সামলাবো নাকি? এটা না, ওরা নতুন নতুন করে শেখান ঠিক কীভাবে আমাদের ওনাদের দেখতে হবে, জানেন তো। আমরা তাই টুকটাক করে আর কি আপাতত ওনারা যেটা বলছেন সেটাকেই আপ্তবাক্য ধরে এগিয়ে যাচ্ছি। আর আপনাদের কাছে এটাও কিন্তু আপনাদের রেগুলার মনে করিয়ে দেবো, ঠিক যেরকম ওই কামারহাটির পুরপ্রধান গোপাল সাহা কি বলেছিলেন সেটা আজ আবার শুনিয়েছি, আবার আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য। শুধু আপনাদের না, নেতাদেরও মনে করিয়ে দেওয়ার জন্য তারা কে কি বলেছেন, যাতে বোঝা যায় যে আমরা সংবাদ মাধ্যম প্রশাসনের সঙ্গে কথা না বলে কিছু বলছি না বা দেখাচ্ছি না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় জবরদখল উচ্ছেদ করতে যেমন বলেছেন, তেমনই তো বেআইনি নির্মাণ ভাঙতেও বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন পাকা বাড়ি হলে ছেড়ে দিতে হবে, এটা হবে না। তার মানে প্রশাসনকে টাফ হওয়ার কথা বলেছিলেন তিনি বলার পরেও প্রশাসন কি যথেষ্ট টাফ হতে পারছে? তাহলে এক জায়গায় কি করে বারবার একই ধরনের ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে? সাহস না, দুঃসাহস পাচ্ছে কিছু লোক, কিছু দুষ্কৃতী। আজ কোচবিহারের মাথাভাঙায় এক মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এটাকে অভিযোগও বলবো না, দেখতে পাচ্ছি চোখের সামনে, আপনারাও দেখুন না। অভিযোগ যে হাজরাহাট 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধানের ভাই, তিনি এই সমস্ত কাণ্ড কারখানা ঘটিয়েছেন। অভিযোগ উঠছে যে জমি বিবাদ থেকেই নাকি যাবতীয় গোলমালের সূত্রপাত। সে গোলমাল থেকে ঝগড়াঝাটি, হাতাহাতি, এবং তারপর যে ছবিটা ধরা পড়েছে দেখলেন তো, ওই মহিলাকে কিভাবে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে। যিনি মারছেন তিনি নাকি ওই উপপ্রধান হোসেন আলীর ভাই। এবার খেয়াল করে দেখুন, দুটো শব্দ, আবার নারী নিগ্রহ, আবার জমি বিবাদ। এই দুটো জিনিসেই তো বারবার নেতাদের নামটা উঠছে। আর এই কোচবিহারে, এই মাথাভাঙাতেই, এখানেই তো কয়েকদিন আগে বিজেপি করার অপরাধে এক মহিলাকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানোর অভিযোগ উঠেছিল। চারপাশে হইচই পড়ে গেছিল। আক্রান্ত মহিলা তার পরিবার অভিযোগ করেছিলেন বিজেপি করেন বলেই তাকে বিবস্ত্র করা হয়েছিল, এরকমভাবে নিগ্রহ করা হয়েছিল।
পুলিশ আর তৃণমূলের তরফে পাল্টা বলা হয়েছিল রাজনৈতিক নয়, বিষয়টা সম্পূর্ণরূপে পারিবারিক। ঘাস কাটাকে কেন্দ্র করে নাকি গোলমাল, আর সেই গোলমাল থেকেই যাবতীয় ঘটনা। দেখুন কি ঘটনা, আর সেটার মধ্যে যাচ্ছি না, ওসব পুলিশ খুঁজে বার করুক, আদালতে প্রমাণ হোক। আমরা শুধু জানি নারী নিগ্রহের ঘটনাটা ঘটেছিল, একজন মহিলাকে বিবস্ত্র করে এইভাবে হাঁটিয়ে নিয়ে যাওয়া গেছিল, নিগ্রহ করা হয়েছিল, সে যে কোনো কারণেই হোক ঘটেছিল ঘটনাটা, এই মাথা ভাঙাতেই ঘটেছিল। সেই মাথা ভাঙাতেই অত হইচইয়ের পর আরেকবার একজন মহিলাকে এরকম প্রকাশ্য রাস্তায় এরমভাবে মারধর করার ঘটনা ঘটলো। কারণ জানি না, জানার দরকার নেই মশাই, ঘটেছে, চোখের সামনে ঘটছে, আপনারা দেখছেন, আমি দেখছি, এটা অভিযোগেরও দরকার নেই। এই মাথা ভাঙার ঘটনাটায়, এই হাজরাহাটের ঘটনাটায় তৃণমূল কি বলছে? উপপ্রধান হাসান আলী বলছেন যে এই মহিলাই নাকি একটা জমি দখল করতে চেষ্টা করেছিলেন, প্রতিবাদ করায় নাকি ওই মহিলাই চড়াও হয়েছিলেন, তারা নাকি গায়ে হাত দেননি। ছবি তো অন্য কথা বলছে। ছবি বলছে যে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার আছে সেই রাজ্যের মহিলাকে রাস্তায় ফেলে মারছেন এক তৃণমূল নেতার ভাই। মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে যদি বারবার মহিলারা এভাবে আক্রান্ত হন, আর সেই সমস্ত ঘটনায় কোনো না কোনোভাবে তৃণমূলের নাম জড়িয়ে পড়ে, তাহলে বিরোধীরা তো বলবেনই বাংলা নিজের মেয়েকেই বাঁচাতে পারে না। ব্যাপারটা শুনতে খুব ভাল লাগবে, এটা বলতে পারতাম তৃণমূলের খুব ভাল লাগবে, কিন্তু বিশ্বাস করুন এইটা বলছি আমাদের খুব ভাল লাগবে। সিরিয়াসলি, আমাদের বাংলায় এই যে রুচির একটা অবনতি, বারবার এই রকম ঘটনাগুলো ঘটছে, সামগ্রিক এই অধঃপতনের ছবিটা দেখতে কিন্তু জাস্ট আর ভাল লাগছে না, ভাবতে ইচ্ছে করছে না এটা আমাদের রাজ্য। দেখুন ছবিতেই কিন্তু দেখা যাচ্ছে যে ঘটনাটা যখন ঘটছে সেখানে তখন পুলিশ কর্মীরা উপস্থিত, তাদের সামনেই একজন মহিলার গায়ে এভাবে হাত পড়ল, তাহলে কিসের টাফনেস বলুন তো? পুলিশ মন্ত্রী বলার পরেও এই টাফনেসটা দেখাতে গিয়ে পুলিশ কর্মীরা এতটা ইতস্তত করছেন কেন বলুন তো? নাকি টাফনেস, টাফ এই শব্দগুলো তাদের অভিধান থেকে বাদ পড়ে গেছে? কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা তারা কি কাঁচি দিয়ে কেটে ওনাদের অভিধান থেকে এই শব্দগুলোর পাতাগুলোকে বেবাক হাওয়া করে দিয়েছেন? শিহরিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এই ঘটনা প্রতিদিনই আমাদের ঘুম ভাঙে এই ধরনের ঘটনা শুনে, এবং মাথা ভাঙা কুচবিহারে প্রায় দিনই এই ঘটনা ঘটছে। সারা পশ্চিমবঙ্গে মহিলাদের অত্যাচার হয়, তাদেরকে বিভিন্ন রকমের তালিবানি অত্যাচার, এখন মানে তালিবানি অত্যাচার আমরা শুনেছি, এখন তৃণমূলী অত্যাচার, একই ব্যাপার। তালিবান ইজ ইকুয়াল টু তৃণমূল। হাসিম আলী আর হচ্ছে ইরশাদ আলী, এরা সবাই ওই পরিবারটা সবাই এসে আমাকে মেয়ে ছেলে সবাই মারছে। হাসিম আলী এত বড় একটা পার্টির নেতা, ইরশাদ আলী ওনার ভাই, কেন আমাকে এইভাবে মারপিট করলো, আমাকে বেইজ্জতি করলো, আমি এটা শাস্তি চাই। সময় আমরা ছিলামই না, পরবর্তীতে শুনে এসেছি অন্য কেউ এনাকে দিয়ে এই ব্যাপারটা খেলাচ্ছে। আমরা একটা দায়িত্বে আছি, দেখেন আমরা মানুষের ভালো করার জন্য আছি, আমরা খারাপ করার জন্য। ধরনের ঘটনা অনুদ্বিপ্রেত, এটা আমরা কখনো মান্যতা দেই না বা এটা আমরা সমর্থন করি না, কিন্তু তার সঙ্গে তৃণমূল কংগ্রেসকে যেভাবে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং একই পংক্তিতে অন্যান্য ঘটনাগুলোর সঙ্গে ফেলা হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। লক্ষ্মীর ভাণ্ডার নাও আর রাস্তায় পড়ে পড়ে মার খাও, এই বার্তা নিয়ে রাজ্য প্রশাসন চলছে এবং মুখ্যমন্ত্রীর সস্নেহে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিরা বা তাদের ঘনিষ্ঠরা এই কাজ করে চলেছেন। অধিকাংশই ব্যক্তিগত, অরাজনৈতিক, সামাজিক, তার বিচ্ছিন্ন ঘটনা, সামান্য দু চারটে পাড়ার ঘটনাকেও এই ধরনের মাত্রা দিয়ে এক বন্ধনীযুক্ত করার চেষ্টা হচ্ছে।